আজকের ক্লাসে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের প্রথম যে শিখন অভিজ্ঞতা রয়েছে ফসলের ডাক, সেই ফসলের ডাকের যে শিখনকালীন বা ধারাবাহিক মূল্যায়ন কিভাবে শিক্ষার্থীদের করতে হয় সে বিষয়ে আমরা আলোচনা করব। এই যে ফসলের ডাক, সেই ফসলের ডাকে রয়েছে মোট 5টি পিআই। যে পিআইয়ের মাধ্যমে শিক্ষকগণ ছাত্রছাত্রীদের শিখনকালীন মূল্যায়ন করবেন। পিআই এখানে 0-4, এই 4 হলো বিজ্ঞানের বিষয় কোড। 0-7 হচ্ছে সপ্তম শ্রেণী, আর 0-8 হচ্ছে একক যোগ্যতা। এই 8 নাম্বার একক যোগ্যতার 1 নাম্বার পিআই নিয়ে আজকে আমরা আলোচনা করব। 1 নাম্বার পিআই বলা হয়েছে প্রকৃতিতে বিভিন্ন ধরনের জীবের মধ্যে বৈশিষ্ট্যগত পার্থক্য চিহ্নিত করছে। এই পিআইয়ের আঙ্গিকে যেটা দেওয়া রয়েছে অর্থাৎ পারদর্শিতার নির্দেশকের মাত্রা। চতুর্ভুজের ক্ষেত্রে দেওয়া হয়েছে যে জীবের বিভিন্ন বৈশিষ্ট্য চিহ্নিত করছে। বৃত্তের ক্ষেত্রে বলা হয়েছে বিভিন্ন জীবের মধ্যে বৈশিষ্ট্যগত ভিন্নতা চিহ্নিত করছে। আর ত্রিভুজের ক্ষেত্রে দেওয়া আছে সংগৃহীত তথ্যের ভিত্তিতে বিভিন্ন জীবের মধ্যে বৈশিষ্ট্যগত ভিন্নতা চিহ্নিত করছে। এখন যে পারদর্শিতা দেখে মাত্রা নিরূপণ করা যেতে পারে, অর্থাৎ একজন শিক্ষার্থীকে কিভাবে মূল্যায়ন করা যাবে, একজন শিক্ষার্থী কখন চতুর্ভুজ পাবে। বলা হয়েছে স্থানীয় ফসল বা উদ্ভিদের বিভিন্ন বৈশিষ্ট্য চিহ্নিত করছে। শিক্ষার্থী যখন এই যোগ্যতাটা অর্জন করবে তখন সে পাবে চতুর্ভুজ। এরপর বিভিন্ন স্থানীয় ফসল বা উদ্ভিদের মধ্যে বৈশিষ্ট্যগত ভিন্নতা চিহ্নিত করছে। এই যোগ্যতা যখন অর্জন করবে তখন শিক্ষার্থী পাবে বৃত্ত। এরপর বলা হয়েছে সংগৃহীত তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানীয় ফসল বা উদ্ভিদের মধ্যে বৈশিষ্ট্যগত ভিন্নতা চিহ্নিত করছে। যখন শিক্ষার্থী এই যোগ্যতাটা অর্জন করবে তখনই পাবে ত্রিভুজ। এবং এই যে পিআইটা রয়েছে, প্রথম পিআই, সেটি রয়েছে অনুশীলন বইয়ের পৃষ্ঠা 7, 8 এবং 9 নাম্বার কাজ। এখানে একটা কথা বলে রাখি যে পৃষ্ঠা বলা হয়েছে 7, 8, 9-এর কাজ, কিন্তু শিক্ষার্থীরা শুধু ছক পূরণ করে, অর্থাৎ বইয়ে যে ছকগুলো থাকে সেই ছকগুলো পূরণ করে। আসলে বইয়ের ছক পূরণ করলেই কিন্তু তার পিআইয়ের অর্জনগুলো কিন্তু অর্থাৎ মাত্রাটা তার নিরূপণ করা যায় না। এখন আমাকে বুঝতে হবে যে যে পারদর্শিতা দেখে মাত্রা নিরূপণ করা যেতে পারে, মেইন হচ্ছে এই অংশগুলো। যে পারদর্শিতা দেখে মাত্রা নিরূপণ করা যেতে পারে, একজন শিক্ষার্থী কতটুকু উপস্থাপন করলো, এই মাত্রাগুলো দেখেই কিন্তু আমরা তাদেরকে ত্রিভুজ, বৃত্ত এবং চতুর্ভুজ দিব। অর্থাৎ পারদর্শিতার যে মাত্রাগুলো দেওয়া আছে বা তারা যেটা লিখবে সেইটা অবশ্যই আমাদের অনুধাবন করতে হবে যে তাদের লেখাটা সঠিক আছে কিনা। তাহলে আমরা এখান থেকে কিন্তু বুঝবো যে ছক আর পারদর্শিতা দেখে মাত্রা নিরূপণ এটা কিন্তু এক নয়। অর্থাৎ একটা সেশনে একাধিক পিআই থাকতে পারে। এসো এখন আমরা দেখি যে 1 নাম্বার পিআইয়ের সাথে রিলেটেড কোন কোন অংশ রয়েছে। 7, 8 এবং 9 নাম্বার পৃষ্ঠার কিন্তু সকল কাজই থাকবে না, অর্থাৎ আমাদের কিন্তু বারবার করে পড়তে হবে কোন কোন অংশটা যাবে। তাহলে আমরা এখন বোঝার চেষ্টা করি। প্রথমত, আমাদের এলাকায় যেসব ফসল বা উদ্ভিদ ভালো জন্মায় তাদের নাম, অর্থাৎ তোমার এলাকা কোথায়, যদি হয় ফরিদপুর, মাদারীপুর অথবা শরীয়তপুর বা কুষ্টিয়া বা যশোর, সাধারণত সেই সব অঞ্চলে খেজুর, ধান, পাট, আখ, সরিষা এগুলো জন্মে। তাহলে তুমি লিখবে, অর্থাৎ ছাত্রছাত্রী লিখবে যে আমার পাওয়া তথ্য। তুমি যে তথ্যটা পেলে, তুমি তথ্যটা পেলে কি তুমি যে এলাকায় রয়েছে সেখানে কোন কোন ধরনের ফসল বা উদ্ভিদ জন্মে। আমি লিখেছি খেজুর, ধান, পাট, আখ, সরিষা। এখন এটা তো দলগত কাজ,
তার মানে তুমি তোমার বন্ধুর কাছ থেকে কি নতুন তথ্য পেলে সেটা তোমাকে লিখতে হবে। তাহলে কি হবে, পেঁয়াজ হবে আর রসুন। এরপরে ওই পেঁয়াজের সাথে রিলেটেড যে অংশটুকু যাবে সেটা আমি লিখেছি যে আমার এলাকার উদ্ভিদ বা ফসল। পরেরটা রয়েছে উদ্ভিদ বা ফসলের বৈশিষ্ট্য। পরের অংশ রয়েছে পরিবেশের যে সকল বৈশিষ্ট্যের কারণে এই উদ্ভিদ বা ফসল এখানে ভালো জন্মে। তাহলে আমার এলাকার উদ্ভিদ কি, ধান। এখন এই যে ধান, সেই ধানের ফসল তো ধান, এখন এই ফসলের কী কী বৈশিষ্ট্য, অর্থাৎ ধান গাছের কী কী বৈশিষ্ট্য। তাহলে আমরা কিন্তু ধান গাছ দেখে সেখান থেকে কিন্তু আমরা বৈশিষ্ট্যগুলো লিখতে পারবো। তাহলে কি হবে, নরম কাণ্ড বিশিষ্ট বিরুৎ জাতীয় উদ্ভিদ। বিরুৎ জাতীয় উদ্ভিদ মানে কি, ছোট উদ্ভিদ। তারপর এক বর্ষজীবী উদ্ভিদ, সপুষ্পক উদ্ভিদ। এরপর পরিবেশের যে সকল বৈশিষ্ট্যের কারণে এই ধান সে এলাকায় জন্মে, তার মানে কি পলি দোআঁশ ও এঁটেল দোআঁশ মাটিতে ভালো জন্মে, মাঝারি উঁচু মাঝারি নিচু জমি। আরেকটি, অবশ্যই ধান চাষের জন্য পর্যাপ্ত সূর্যালোকের ব্যবস্থা থাকতে হবে। 2 নাম্বার, সরিষা। এক্ষেত্রে ফসলের বৈশিষ্ট্য নরম কাণ্ড বিশিষ্ট বিরুৎ জাতীয় উদ্ভিদ, এক বর্ষজীবী উদ্ভিদ, এটিও সপুষ্পক উদ্ভিদ। এটা ভালো জন্মানোর কারণ কি, অর্থাৎ কি কি সেখানে বৈশিষ্ট্যটা থাকবে, পরিবেশের যে বৈশিষ্ট্যটা থাকবে। বেলে দোআঁশ, এঁটে দোআঁশ মাটি, শুষ্ক ও ঠান্ডা আবহাওয়া, অল্প বৃষ্টিপাত। পাট হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদ, এক বর্ষজীবী উদ্ভিদ, সপুষ্পক উদ্ভিদ। এবং পরিবেশের বৈশিষ্ট্যগুলো হচ্ছে পাট ভালো জন্মে সেই বৈশিষ্ট্য, দোআঁশ মাটি, উঁচু ও মধ্যম উঁচু জমি, বৃষ্টির পানি জমে না, অর্থাৎ যে জমিতে বৃষ্টির পানি জমবে না সেখানে পাট ভালো জন্মাবে। এরপর পরের যে অংশ আসবে, যেসব ফসল বা উদ্ভিদের ফলন ভালো হয় তাদের নাম। পরের অংশে মাটি বা পরিবেশের কোন বৈশিষ্ট্যের জন্য ওই ফসল বা উদ্ভিদ বেশি জন্মে। অর্থাৎ এই যে প্রথম পিআই, সেই প্রথম পিআইয়ের পৃষ্ঠাগুলো কিন্তু রয়েছে 7, 8 এবং 9। এর মধ্যে যে অংশগুলো রয়েছে, অর্থাৎ প্রথম পিআইয়ের সাথে যে অংশগুলো যাবে সেই অংশগুলোই কেবলমাত্র তোমাকে লিখতে হবে। তারপরের অংশে যাবে কিভাবে বিভিন্ন ফসল বা উদ্ভিদের ভালো চারা বাছাই করা যায়। এরপর বলা হচ্ছে কিভাবে এসব ফসল বা উদ্ভিদের পরিচর্যা করতে হয়। এরপর অন্য কোনো মন্তব্য যদি থাকে সেক্ষেত্রে তুমি লিখতে পারো। তা ধানের ক্ষেত্রে আসো, বলা হয়েছে পলি দোআঁশ ও এঁটে দোআঁশ মাটি, মাঝারি নিচু জমি। 3 নম্বরে বলা হয়েছে সূর্যালোক পড়ে এমন জায়গাতে ধান ভালো জন্মে। এরপরের যে বৈশিষ্ট্য বলা হয়েছে 25 থেকে 35 দিন বয়সী চারা, অর্থাৎ কোন চারাটা তুমি বাছাই করবে। ভালো চারা যখন বাছাই করবে তখন সেই ধানের বয়স হতে হবে 25 থেকে 35 দিন। এরপরে চারাটা অবশ্যই তোমার রোগমুক্ত হতে হবে। এরপর বলা হচ্ছে কিভাবে এসব ফসল বা উদ্ভিদের পরিচর্যা করতে হয়। নিয়মিত সার প্রয়োগ করতে হবে, সেচ প্রদান করতে হবে, আগাছা দমন করতে হবে, রোগ ও পোকা দমন করতে হবে। এরপর মন্তব্য লিখেছি যে ইউরিয়া 3 কিস্তিতে প্রয়োগ করতে হবে। তারপর ধানের শীষের মাথার দিকের 70 থেকে 80% ধান সোনালী বর্ণ ধারণ করলে তখনই কেবল ধান কাটতে হবে। এরপর পাটের ক্ষেত্রে বলা হয়েছে উঁচু বা মধ্যম উঁচু জমি হবে, পলি বা দোআঁশ মাটি হবে, পালাক্রমে রোদ বৃষ্টির সঙ্গে আর্দ্র আবহাওয়া থাকবে। এরপর যে চারাটা তুমি বাছাই করবে বলা হয়েছে অবশ্যই রোগমুক্ত থাকতে হবে, চারাটা পরিষ্কার থাকতে হবে ও পরিপুষ্টি বীজ থেকে উৎপাদিত চারা। এরপর বলা হয়েছে সেচ ও নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে, চারা খুব ঘন হলে পাতলা করে দিতে হবে, আগাছা রোগ ও পোকা দমন করতে হবে। এরপর মন্তব্যের ঘরে সেচের পর মাটি শক্ত হলে আলগা করে দিতে হবে। গমের ক্ষেত্রে বলা হয়েছে উঁচু ও মধ্যম উঁচু জমি, পলি দোআঁশ ও বেলে দোআঁশ মাটি। এরপর বলা হচ্ছে উপযোগী তাপমাত্রা, অবশ্যই গম চাষের জন্য যে তাপমাত্রাটা উপযোগী সেই তাপমাত্রা থাকতে হবে, তারপর শীত প্রধান অঞ্চলে। এরপর বলা হচ্ছে সারিতে বা ছিটিয়ে বীজ বপন করে চারা উৎপাদন করা হয়। পরে যেভাবে পরিচর্যা করতে হয়, নিয়মিত সার প্রদান করতে হবে, মাটির অবস্থানের উপর নির্ভর করে সেচ দিতে হবে, আগাছা ও রোগবালাই দমন করতে হবে। এরপর মন্তব্যের ঘরে ইঁদুরের আক্রমণ ঘটলে ইঁদুর দমন করতে হবে। এর পরের অংশে আসবে অতিথি শিক্ষকের কাছ থেকে পাওয়া গুরুত্বপূর্ণ তথ্য। অর্থাৎ এই যে ফসলের ডাক, সেই ফসলের ডাকে কিন্তু অতিথি শিক্ষক তোমাদের এসেছিলেন। সেই অতিথি শিক্ষকের কাছ থেকে তোমরা আর কি কি তথ্য পেয়েছো।
আমি লিখেছি ভালো ও অধিক ফলনশীল জাত বাছাই করতে হবে, প্রয়োজনে বীজ বা কলম শোধন করে নিতে হবে, ইউরিয়া সার কিস্তিতে প্রয়োগ করতে হবে, ফল গাছ লাগানোর পর খুঁটির ব্যবস্থা করতে হবে, পানি আটকে গেলে দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে, মাধ্যমিক পরিচর্যামূলক কাজ করতে হবে, ফল গাছের ক্ষেত্রে ফল ছাঁটাই করতে হবে। অর্থাৎ একটা ডালে যদি দেখা যায় অনেকগুলো ফল এসছে, তখন এই ফলগুলো তোমার পরিপুষ্টি হতে হলে তোমাকে সেখান থেকে কিন্তু ফলগুলো ছাঁটাই করতে হবে, সঠিক সময়ে ফল বা ফসল আহরণ করতে হবে। এরপর এই যে প্রথম পিআই, সেই প্রথম পিআইয়ের সাথে আমি নমুনা হিসেবে এই প্রশ্নটা দিয়েছি যে বাংলাদেশ সহ পৃথিবীর সকল দেশে জীববৈচিত্র্য সংরক্ষণে তোমার করণীয় সমূহ। অর্থাৎ এই অংশের সাথে এই প্রশ্নটা আসে, তো তোমার কি সুপারিশ হতে পারে সেইগুলো তুমি লিখবে। বেশি করে বৃক্ষরোপণ করা, তারপর জীববৈচিত্র্যের গুরুত্ব সম্পর্কে জনগণকে সচেতন করে তুলতে হবে, রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে প্রাকৃতিক সারের উপর গুরুত্ব দেওয়া, এরপর প্রাকৃতিক বনাঞ্চলকে নিরাপদ অভয়ারণ্য হিসেবে গড়ে তোলা এবং বন্যপ্রাণী নিধন ও পাচার রোধ করা। 5 নম্বরে বলা হচ্ছে প্রাকৃতিক পরিবেশের কিছু অংশ সংরক্ষিত এলাকা হিসেবে চিহ্নিত করা, অর্থাৎ সেখানে যেমন অবস্থা আছে তেমন অবস্থায় রাখতে হবে। এরপর এই প্রথম পিআইয়ের সাথে রিলেটেডভাবে নমুনা হিসেবে দিয়েছি যে বাংলাদেশের জীববৈচিত্র্য নিয়ে একটি প্রতিবেদন তৈরি করো। এখন তোমরা অনেকেই জিজ্ঞেস করো বিজ্ঞানের ক্ষেত্রে কিভাবে আমরা প্রতিবেদন তৈরি করব। তো প্রথমেই তোমাদের যেটা করতে হবে যে প্রতিবেদনের শিরোনাম, অর্থাৎ প্রতিবেদনের শিরোনাম কি, বাংলাদেশের জীববৈচিত্র্য। এরপরে প্রতিবেদকের নাম, অর্থাৎ তুমি যে প্রতিবেদনটা লিখছো তোমার নাম যদি হাসান হয় তাহলে তুমি হাসান দিবা। এরপরে শ্রেণী সপ্তম, শাখা কোন শাখা, রোল বা আইডি। এরপর প্রতিবেদনের তারিখ, তুমি যে তারিখে এই প্রতিবেদনটা লিখছো সেই তারিখটা লিখতে হবে। এরপরে লিখবে বর্ণনা, যেহেতু বাংলাদেশের জীববৈচিত্র্য নিয়ে বলছে এ কারণে তোমাকে জীববৈচিত্র্য সম্পর্কে কিছুটা লিখতে হবে। বাংলাদেশের জীববৈচিত্র্য বলতে বোঝানো হয় প্রায় 12,000 প্রজাতির উদ্ভিদ ও প্রাণীকে, যেগুলো প্রাকৃতিকভাবে বাংলাদেশে আছে বা ছিল। এই 12,000 প্রজাতির ভেতরে উদ্ভিদ আছে প্রায় 6,500 এবং প্রাণী প্রায় 5,500 প্রজাতির। বাংলাদেশের বন, অভ্যন্তরীণ জলাভূমি এবং বঙ্গোপসাগরে এসে জীববৈচিত্র্য ছড়িয়ে আছে। এরপরে এই যে জীববৈচিত্র্য, সেই জীববৈচিত্র্যের মধ্যে কোনটা কোনটা পড়বে, অর্থাৎ উদ্ভিদ পড়বে, তারপর মেরুদণ্ডী প্রাণী, অমেরুদণ্ডী প্রাণী, এইগুলো তোমাকে লিখতে হবে। তা আমি লিখেছি উদ্ভিদ প্রজাতির মধ্যে আছে 1988 প্রজাতির শৈবাল, 275 প্রজাতির ফানজাই, 248 প্রজাতির বিরল মস জাতীয় উদ্ভিদ, 195 প্রজাতির ফান জাতীয় উদ্ভিদ, 7 প্রজাতির নগ্নবীজী এবং 3611 প্রজাতির গুপ্তবীজী উদ্ভিদ। এরপর বলা হচ্ছে মেরুদণ্ডী প্রাণী। মেরুদণ্ডী প্রাণীর প্রায় 1600 প্রজাতি আছে। প্রাণী জগতের মধ্যে আছে 653 প্রজাতির মাছ, 251 প্রজাতির মিঠা পানির মাছ এবং 402 প্রজাতির লোনা পানির মাছ। আরও রয়েছে 790 প্রজাতির পাখি, 63 প্রজাতির উভচর, 174 প্রজাতির সরীসৃপ এবং 121 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী। অমেরুদণ্ডী প্রাণী। অমেরুদণ্ডী প্রাণীর মধ্যে আছে 175 প্রজাতির প্রোটোজোয়া, 29 প্রজাতির পরিফেরা, 102 প্রজাতির নিডেরিয়া, 76 প্রজাতির রোটিফেরা, 126 প্রজাতির প্লাটিহেলমিনথিস, 176 প্রজাতির নেমাটোড, 479 প্রজাতির মলাস্কা, 46 প্রজাতির একাইনোডার্মাটা এবং 5000-এর অধিক আর্থ্রোপোডা। কারণ আমরা সবাই জানি যে এই পৃথিবীতে সবচেয়ে আর্থ্রোপোডা পর্বের প্রাণী বেশি রয়েছে, অর্থাৎ কীট পতঙ্গ যেগুলো সেই পর্বের প্রাণীরা। একসময় বাংলাদেশে প্রায় 17টি জেলায় বাঘ ছিল, যা বর্তমানে শুধু সুন্দরবনে সীমাবদ্ধ। ইতিমধ্যে হারিয়ে গেছে একবিংশলা গন্ডার, ময়ূর, বনগরু, বুনো মহিষ, মিঠা পানির কুমির সহ 13 প্রজাতির প্রাণী। এখন এই যে তোমরা প্রতিবেদন লিখেছো, সেই প্রতিবেদনটা তুমি কোথা থেকে নিয়েছো সেইটা অবশ্যই উল্লেখ করতে হবে তথ্যতে, অর্থাৎ অনুসন্ধানী পাঠ 7ম শ্রেণী। এরপর এই ওয়েবসাইট থেকে এটা নেওয়া হয়েছে, তোমরা অবশ্যই এগুলো উল্লেখ করবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদের সবাইকে অশেষ ধন্যবাদ। আসো মানুষের প্রতি সহানুভূতিশীল হই।